খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সন্তান নেই। আরজি করের মৃত চিকিৎসকের মা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর কি বললেন? রাজ্য মহিলা কমিশনে বিজেপি মহিলা মোর্চার তালা লাগাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার। চারিদিকে যে বিক্ষোভ হচ্ছে, আটকাতে পারবেন রাজ্যকে? প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। জাতিগত জনগণনা নিয়ে এবার কংগ্রেসের পাশে নীতিশ, চাপ বাড়ছে বিজেপির ওপর। ভারত খান হয়ে যাবে, হুমকি ইসলামী রাষ্ট্র হওয়ার পথে বাংলাদেশ। বড় ধাক্কা লক্ষ্মীর ভান্ডারের গ্রাহকদের জন্য। আচমকা জারি নয়া বিজ্ঞপ্তি, বন্ধ করে দেওয়া হুঁশিয়ারি দিল বিজেপি। মত্ত অবস্থায় প্রতিবেশীদের কুরুলের কোপ, যুবককে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা। চাঞ্চল্য ঝাড়গ্রামে। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। আরজি করের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পর 21 দিন অতিক্রান্ত। এখনো পর্যন্ত এই ঘটনায় ধৃত এক। রাজ্য জুড়ে প্রতিদিনই প্রতিবাদ সংগঠিত হচ্ছে। সেই পরিস্থিতিতে রাজনীতির দড়ি টানাটানি চলে গিয়েছে চূড়ান্ত পর্যায়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাড়িতে গিয়ে সময় চাওয়ার পরেও বাবা মা আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন করে হাইকোর্টে যান। হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে। সেই পরিস্থিতিতে বিরক্তি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী বলেছেন, নির্যাতিতার পরিবার বিচার চায় না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার। নির্যাতিতার মা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কোনো ছেলে মেয়ে নেই, তাই সন্তান হারানোর বেদনা তিনি বোঝেন না। নির্যাতিতার মা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা তার পছন্দ হয়নি। তিনি বলেছেন, সারা বিশ্ব মেয়ের পাশে, সবাই ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছে, কিন্তু তিনি বলছেন পরিবার বিচার চায় না। তিনি বলেছেন, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে তিনি আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে এদিনও আরজি করের ঘটনা নিয়ে তৎপরতা ছিল সিবিআই এর মধ্যে। সিবিআই ইতিমধ্যে যেখানে দেহ উদ্ধার হয়েছে বলে দেখানো হয়েছিল, সেখানে বারবার গিয়েছে। নির্যাতিতাকে ঢেকে রাখা চাদর নিয়েও প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, তাদের ভিডিওগ্রাফির সময় মৃতদেহের উপর নীল চাদর ছিল। অন্যদিকে নির্যাতিতার মা বাবা বলেছেন, তারা যখন মেয়েকে দেখেছিলেন সেই সময় তার গায়ে ছিল সবুজ চাদর। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 4000 লাইক ও 3000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আরজি কর হাসপাতালে খুনের ঘটনার প্রতিবাদে গতকাল সল্টলেকের অবস্থিত পশ্চিমবঙ্গে মহিলা কমিশনের বিজেপি মহিলা মোর্চার তালা লাগাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। প্রতীকী একটি তালাও নিয়ে যান বিক্ষোভকারীরা। মহিলা কমিশনে যাওয়ার রাস্তায় বিজেপি মহিলা মোর্চার সদস্যদের আটকাতে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ। পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের সামনেও প্রচুর মহিলা পুলিশ কর্মী মোতায়েন করার পাশাপাশি ব্যারিকেডও গড়ে তোলা হয়। মহিলা কমিশনে ঢুকতে না পেরে রাস্তার উপর বসেই স্লোগান দিতে থাকেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পুলিশ মিছিল আটকালে তাদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন তারা। বৃষ্টির মধ্যেই শুরু হয় তুমুল বিক্ষোভ ও দুপক্ষের খণ্ডযুদ্ধ। মিছিলে থাকা মহিলা মোর্চার সদস্যরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকলে কর্মসূচির শুরু থেকেই করুণাময়ীতে ব্যাপক হারে ধরপাকড় চালায় পুলিশ, যাকে কেন্দ্র করে পুলিশ ও রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী থেকে হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রশ্ন তোলেন, 14ই আগস্ট রাতে আরজি করে দুষ্কৃতী হামলার দিনে এত পুলিশি নিরাপত্তা কোথায় ছিল? অগ্নিমিত্রা পাল বলেন, কোনো বাধা আমরা মানব না, আমাদের আন্দোলন চলবে। আমাদের কর্মসূচির জেরে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য এত পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে আটকানোর চেষ্টা করছেন। প্রাক্তন কেন্দ্রীয় দেবশ্রী চৌধুরী বলেন, রাজ্যে মহিলাদের উপর প্রতিদিনই অত্যাচারের ঘটনা ঘটছে, কিন্তু এই সমস্ত ঘটনার জন্য মহিলা কমিশনের কোনো পদক্ষেপই চোখে পড়ছে না। আদেও রাজ্যে মহিলা কমিশনের কোনো অস্তিত্বই চোখে পড়ছে না। হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, রাজ্যের মহিলাদের ভয় পাচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রী। আমাদের যত বাধা দেয়া হবে আমরা তত এগিয়ে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর কাণ্ড নিয়ে যে নাটক করেছেন তা সবাই বুঝে গেছে। শেষ পর্যন্ত মহিলা মোর্চার 5 প্রতিনিধিদের মহিলা কমিশনের ভেতর যাওয়ার অনুমতি দেয় পুলিশ। শেষ পর্যন্ত সঙ্গে নিয়ে যাওয়া প্রতীকী তালা মহিলা কমিশনের গেটে ঝুলিয়ে দেওয়া হয় রাজ্য মহিলা কমিশনের মূল গেটে। শান্তিপূর্ণ মিছিলে যে কোনো বাধা দেওয়া যাবে না, সেই বার্তা আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কলকাতায় আরও একটি মিছিলে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। আরজি করে চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নামতে চেয়েছেন বুদ্ধিজীবীদের একাংশ, কিন্তু কলকাতা পুলিশ তাদের অনুমতি দেয়নি বলে আদালতে দ্বারস্থ হতে হয়। আগামী 3রা সেপ্টেম্বর মিছিল করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন বুদ্ধিজীবীরা। রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করতে চান তারা। কালচারাল অ্যান্ড লিটারালি বেঙ্গলের তরফে হওয়ার কথা এই মিছিল। এদিন শুনানি শুরু হলে
রাজ্য জানায় মিছিলের সময় নিয়ে আপত্তি আছে তাদের। সংগঠনের তরফে আইনজীবী বলেন, শান্তিপূর্ণ মিছিল করতে পুলিশ বাধা দিচ্ছে। 3রা সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজরা মোড়ে 1000 জনের মিছিলের অনুমতি চাওয়া হয়েছে। রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, শুধু সময় বদলাতে চাইছে রাজ্য, কারণ ওই সময় অফিস ছুটি হয়। বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে বলেন, চারিদিকে যে বিক্ষোভ হচ্ছে শুধু সময় বেঁধে দিয়ে আপনি কি সেটা আটকাতে পারবেন? তবে সময় ছাড়া রাজ্য কোনো আপত্তি না করায় শান্তিপূর্ণ মিছিলে অনুমোদন দিয়েছে আদালত। উল্লেখ্য, আরজিকরের ঘটনার পর একাধিক মিছিল হয়েছে শহরে। দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদ মিছিল নিয়ে এসওপি তৈরি করার আর্জি রাজ্য জানিয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই আর্জি খারিজ করে দেন। শীর্ষ আদালতের রায়ে বলা হয়, রাজ্য আইন প্রয়োগ করতে পারবে প্রয়োজন হলে, তবে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়া যাবে না। মত্ত অবস্থায় প্রতিবেশী বাড়িতে চড়াও হয়ে 2 নাবালিকা ও তাদের মাকে এলোপাথারি কোপানোর অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা ধরে ফেলেন যুবককে। এরপরই শুরু হয় গণপিটুনি। তার জেরেই প্রাণ হারান ওই যুবক। পুলিশ গণপিটুনির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মৃত যুবকের হামলায় আহতদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জামবনি থানার লালবাদ অঞ্চলের কেশরীপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, গণপিটুনিতে মৃত যুবকের নাম সনাতন হাঁসদা ওরফে রাহুল, বয়স 32 বছর। বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ সনাতন মদ্যপ অবস্থায় বাড়ির দরজা বাইরে থেকে আটকে একটি কুড়াল নিয়ে বেরিয়ে যান। প্রতিবেশী ঝুমা সিংয়ের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। তাদের বাড়ির বাঁশের দরজা ভেঙে ঢুকে ঝুমা ও 2 নাবালিকাকে কোপাতে থাকেন বলেই অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। নাবালিকাদের বাঁচাতে গ্রামবাসীরা সনাতনের হাত থেকে কুড়াল কেড়ে নিয়ে পাল্টা তাকে কুপিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামবনি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জেলা পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করে। খুনের ঘটনায় আদিত্য দিগার নামে একজনকে গ্রেপ্তার করেছে। এদিকে ঘটনায় আহত গ্রামবাসীরা 2 নাবালিকাকে ও ঝুমাকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার মাঝে ছুটে আসেন মৃতের বৌদি মলিনা। তিনিও আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সনাতন খ্যাপাটে স্বভাবের ছিলেন। পাশাপাশি তিনি সারাদিন নেশা করতেন। নেশার টাকার জন্য দাদা বৌদি মায়ের সঙ্গে অশান্তি করতেন। দাদারা আলাদা থাকলেও সনাতন মা লক্ষ্মী দেবীর সঙ্গেই থাকতেন। ঘটনার পর লক্ষ্মী দেবী বলেন, এরকম ঘটনা ঘটবে ভাবতে পারছি না। ছেলের একটু মানসিক সমস্যা ছিল, তবে কেন এমন করলো বুঝতে পারছি না। সনাতনের বড় দাদা নিমাই হাঁসদার মেয়ে পার্বতী বলে, কাকা আমাদের ঘরের বাইরে থেকে শেকল তুলে দিয়ে চলে যায়। পরে গ্রামের লোকরা আমাদের ঘর থেকে বার করলে মা বাবা আমি ওখানে যাই। গিয়ে দেখি কাকা কুড়াল হাতে দাঁড়িয়ে চিৎকার করছে, বলছিল কেউ কাছে এলে মেরে ফেলবে। জাতিগত জনগণনা নিয়ে এবার কংগ্রেসের পাশে বিজেপির শরিক দল জেডিইউ। সংসদের ওবিসি উন্নয়ন কমিটির প্রথম বৈঠকে জাতিগত জনগণনা নিয়ে আলোচনার দাবি জানালো কংগ্রেস। হাত শিবিরের সেই দাবিকেই প্রত্যাশিতভাবেই সমর্থন করেন বিরোধী শিবিরের অন্য নেতারা। তবে খানিক চমকপ্রদভাবে বিজেপির জোট সঙ্গী জেডিইউও এই ইস্যুতে কংগ্রেসের সঙ্গ দিয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বরাবর জাতিগত জনগণনার পক্ষে। তিনিই বিহারে প্রথম এই জাত গণনা করিয়ে সেই তথ্য প্রকাশ করেছেন। বস্তুত নীতিশের দেখানো পথেই রাহুল গান্ধী বারবার জাতিগত জনগণনার পক্ষে সরব হচ্ছেন। তার দলও দেশ জুড়ে জাতিগত জনগণনার দাবিতে সরব। ওবিসি উন্নয়ন কমিটির প্রথম বৈঠকে কংগ্রেসের মণিকম ঠাকুর প্রথম জাতিগত জনগণনা নিয়ে আলোচনার দাবি তোলেন। সেই থেকে শুরু করে ইন্ডিয়া জোটে থাকা ডিএমকে নেতা টিআর বালু তো বটেই, এমনকি এই দাবির সমর্থনে সরকারের অন্যতম শরিক দল জেডিইউ সাংসদ গিরিধারী যাদবও সরব হয়েছেন বলেই জানা গিয়েছে, যা তাৎপর্যপূর্ণ। জেডিইউ এই ইস্যুতে বিরোধীদের সুরে সুর মেলালে বিজেপির ওপর চাপ বাড়বে তাতে সংশয় নেই। যদিও এদিনের বৈঠকে বিজেপি জাতিগত জনগণনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। এদিকে সংসদের ওবিসি উন্নয়ন কমিটির প্রথম বৈঠকে নতুন ওবিসি কমিশন গঠনের দাবি করেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বৈঠকে দলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে ওবিসি কমিশন 20 বছর আগে তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি অনেক পাল্টে গিয়েছে। তাই নতুন ওবিসি কমিটি গঠন করা হোক দাবি করার পাশাপাশি নতুন কমিটি সমস্ত বিষয় খতিয়ে দেখুক বলেও মন্তব্য করেছেন তিনি। সূত্রের খবর, এ প্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় ক্রিমি লেয়ারকে যে সুবিধা দেওয়া উচিত নয় বলে মন্তব্য করা হয়েছিল, সেই বিষয়টিকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। শেখ হাসিনাকে সব দিক থেকে কোণঠাসা করাটাই যেন তার লক্ষ্য। একের পর এক মামলা দায়ের হয়ে চলেছে।
সেই সঙ্গে করছেন একের পর এক হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী পদক্ষেপ। বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে জাতীয় শোক দিবস পালন আগেই বন্ধ করেছিলেন। এবার বঙ্গবন্ধুর পরিবারবর্গের বিশেষ নিরাপত্তাও বাতিল করলেন ইউনূস। আর তিনি যখন হাসিনা বিদ্বেষ নিয়ে মত্ত, সেই সময়ই চলছে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারে ক্রমে বাড়ছে জামাতে ইসলামী, হেফাজতে ইসলামীর মতো ইসলামী দলগুলির দাপট। চলতি বছরের 1 আগস্ট জামাতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন শেখ হাসিনা, কিন্তু এর 4 দিন পরই তাকে প্রধানমন্ত্রিত্ব এবং দেশ ছাড়তে হয়েছিল। চলতি সপ্তাহের মঙ্গলবারই ইউনূস সরকার এই ইসলামপন্থী রাজনৈতিক দল এবং তার শাখা সংগঠনের উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বাংলাদেশি গোয়েন্দারা নাকি তাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনো যোগসূত্র খুঁজে পায়নি, আর তাই ইউনূস সরকারের এই সিদ্ধান্ত। তবে তারও আগে গত রবিবার জামাতের কার্যালয়ে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ইসলামী নেতাদের এক বৈঠক ডাকা হয়েছিল। সেখানে হেফাজতে ইসলাম, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, খিলাফত আন্দোলন, জামেয়া মাদানিয়ার মতো বাংলাদেশের প্রায় সকল ইসলামী সংগঠনগুলির নেতারা এই বৈঠকে অংশ নেন। আর এই বৈঠকেই উঠেছে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে পুনর্গঠন করার ডাক। এই সকল ইসলামী সংগঠন ঠিক করেছে জামাতে ইসলামীর আওয়াতেই তারা ভোটে অংশ নেবে। গণতান্ত্রিকভাবেই ক্ষমতা দখল করে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা হবে। জামাতের নেতৃত্বেই এটা সম্ভব বলে একমত হয়েছেন এই কট্টরপন্থী ইসলামী নেতারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের বরিষ্ঠ নেতা AFM খালিদ হোসেনও। কে এই খালিদ হোসেন? তিনি কিন্তু ইউনূস সরকারের ধর্ম উপদেষ্টা। জামাতের ডাকা ওই বৈঠকে ইউনূস সরকারের ধর্ম উপদেষ্টার উপস্থিতি বলে দিচ্ছে সরকারে এই ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে। সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলিও সেই কথাই বলছে। আওয়ামী লীগের নেতা কর্মী, হিন্দু সহ সংখ্যালঘুদের উপর দেদার হামলা হচ্ছে, ভয় দেখানো, তোলাবাজি চলছে, দেখেও চোখ বন্ধ করে আছে সরকার। মুক্তি দেওয়া হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের মতো ইসলামপন্থী জঙ্গি সংগঠনের নেতাদের। ইউনূস সংখ্যালঘুদের মাঝে গিয়ে ঐক্যর বার্তা দিচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে ঐক্যবদ্ধ হচ্ছে কট্টরপন্থীরা। বর্তমানে বাংলাদেশ লড়াই করছে ভয়ঙ্কর বন্যার সঙ্গে। বন্যার্তদের সহায়তার পরিবর্তে কট্টরপন্থীরা বন্যাকে কাজে লাগিয়ে ভারত বিরোধী মনোভাবকে উস্কানি দিচ্ছে। বৃহস্পতিবারই জামাতের ইসলামী নেতারা নায়েব আমির বলেছেন, আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করার সময় ভারত হঠাৎ করে গেট খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগে পড়েছে। প্রতিবেশী রাষ্ট্রকে আমরা বলতে চাই, তাদের সঙ্গে আমরা প্রতিবেশী সুলভ আচরণ করতে চাই। আমরা ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে বসবাস করতে চাই। জুলুম করলে, অত্যাচার করলে ইতিহাস সাক্ষী অনেক বড় বড় রাষ্ট্র টুকরো টুকরো খান খান হয়ে গিয়েছে, ভারতও খান খান হয়ে যাবে। এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।